আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 34 অ্যান্ড 55 এবং প্রেসির 69 অ্যান্ড 92 এই চারটে প্যাসেজ দেখব। চলুন শুরু করি। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে প্যাসেজটা যেটা ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, চলুন দেখি কি বলছে। এখানে যে ফার্স্ট লাইনটা বলছে দেখুন, এখানে বলছে হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। তাহলে সিম্পল পাস্টে লিখতে হবে, দানশীল আপনি চ্যারিটেবল লিখতে পারেন। এবার দেখুন নানাবিধ পুণ্য কাজে মানে আপনি চ্যারিটেবল ডিডস লিখতে পারেন। এবার দেখুন তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন, তাহলে এই যে অর্থ ব্যয় করতেন বলছে তার মানে কি এটা পুরাতন একটা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু ইউজ টু দিয়েই লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে লিখেছি এটাকে এইভাবে লিখেছি দেখুন। সাবজেক্ট কি? হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধন ওয়াজ আ ভেরি চ্যারিটেবল কিং, মানে তিনি খুব দানশীল রাজা ছিলেন। তারপরে দেখুন পরের সেন্টেন্সটা, হি ইউজড টু স্পেন্ড মানে তিনি মানে হি ইউজ টু স্পেন্ড মানে তিনি ব্যয় করতেন আ লট অফ মানি প্রচুর অর্থ অন ভ্যারিয়াস চ্যারিটেবল ডিডস মানে নানাবিধ পুণ্য কাজে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম, এখানে কিন্তু সেই ইউজ টুর ব্যাপারটাই কিন্তু করলাম। ঠিক আছে, তাহলে কিসে করলাম দেখুন, সেকেন্ড সেন্টেন্সটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে করলাম, ফার্স্টেরটাও কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বা সিম্পল ফার্স্টে করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে তিনি প্রতি 5 বছর অন্তর একটি মেলা বসাইতেন, তার মানে সেই একই ব্যাপার, ইউজ টুর ব্যাপারটা আনতে হবে, এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন, তার মানে সেই একই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লিখতে হবে আপনাকে। দেখুন কি বলছে এখানে, হি ইউজড টু হোল্ড আ ফেয়ার এভরি 5 ইয়ার্স মানে তিনি প্রতি 5 বছরে কি করতেন, একটি মেলা বসাইতেন। অ্যান্ড স্পেন্ড অল দি ওয়েলথ মানে সমস্ত অর্থ ব্যয় করতেন অ্যাকুমুলেটেড মানে যেটাকে অ্যাকুমুলেট করা হয়েছিল, সঞ্চিত করা হয়েছিল ডিউরিং দি 5 ইয়ার্স ইন দি ফেয়ার মানে ফেয়ারে ব্যয় করতেন, যেটা কিনা 5 বছর ধরে সঞ্চিত করা হয়েছিল। তাহলে কিসে লিখলাম দেখুন, ইউজ টু ব্যবহারটা করলাম এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। এবার দেখুন সেকেন্ড, তারপরে থার্ড সেন্টেন্সটা কি বলছে। এখানে বলছে সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন, তার মানে সেই একই ব্যাপার। দেখুন কি বলছে এখানে, দান পাইতেন তার মানে কি, এখানে যদি আপনি এইভাবে লেখেন যে সাধু ও পণ্ডিতগণ তার মানে সেন্টস অ্যান্ড স্কলার্স, ঠিক আছে, রিসিভড মানে গ্রহণ করতেন, হিজ ডোনেশনস তার দান। তারপর দেখুন ইরেসপেক্টিভ অফ কাস্ট অর ক্রিড মানে কি, এই যে ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, অফ কাস্ট অ্যান্ড ক্রিড মানে হচ্ছে জাতি এবং ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু সেটাকে গ্রহণ করতেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি। তাহলে কি হচ্ছে এখানে দেখুন, তার কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। পরের সেন্টেন্সে দেখুন কি বলছে, এখানে বলছে তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত মানে বিদ্যাচর্চার জন্য বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয় করে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, মানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল, তার মানে প্যাসিভে লিখতে হবে আপনাকে। দেখুন সেটাই কিন্তু করছি, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ করছি। দেখুন ডিউরিং হিজ টাইম মানে তার সময়ে ইউনিভার্সিটি ওয়াজ স্টাবলিশড, একটা ইউনিভার্সিটি কি হয়, স্টাবলিশড হয় মানে স্থাপন করা হয়, অ্যাট নালন্দা ইন বিহারের নালন্দাতে, অ্যাট আ কস্ট অফ আ লট অফ মানি মানে কি, অ্যাট আ কস্ট অফ আ লট অফ মানি মানে কি, মানে প্রচুর অর্থ ব্যয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। তাহলে কিন্তু এখানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের প্যাসিভ ভয়েস করলাম। ঠিক আছে, দেখুন পরেরটা কি বলছে। এখানে বলছে নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করিতেন, তার মানে সাবজেক্টটা দেখুন এখানে কিভাবে লিখছি যে কি অ্যাবাউট 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স লিভড বাস করতেন, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট করলাম ইন নালন্দা, মানে এই যে বলছে প্রায়, তাই কিন্তু আপনি অ্যাবাউটটা লিখলাম কি অ্যাবাউট 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, দেন কিন্তু কমপ্লিমেন্টটা লিখলাম। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। দেখুন পরেরটা কি বলছে, এখানে বলছে শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, তার মানে দেখুন শিলভদ্র, তাহলে আপনাকে এখানে সাবজেক্ট হিসেবে শিলভদ্র লিখতে হবে, তারপরে তার যে যেটা বলেছে সেটা দিতে হবে, তার এই যে বেঙ্গলি বুদ্ধিস্ট এটা এইভাবে লিখতে হবে। দেখুন শিলভদ্র আ বেঙ্গলি বুদ্ধিস্ট ওয়াজ দি প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল মানে সেই স্কুলে তিনি কি ছিলেন, অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, বড় বোঝো, তাহলে সাবজেক্টটা কিন্তু এইটা হলো, তারপরে সিম্পল যে পাস্ট টেন্স সেই হিসাবে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, এবারে এই যে প্রেসিটা ছিল এটা কিন্তু অনেকেই করে দেখায়নি, মানে এটা অনেকেই মনে করছে একটু কঠিন মতো করে হয়তো সেজন্য হয়তো করেনি। তো দেখুন এটাকে কিভাবে করা যেতে পারে, ফার্স্ট আপনারা এটা ভালো করে একবার পড়ার চেষ্টা করুন কি বলছে, তারপর আমি মানেটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন কি বলছে, এখানে বলছে দেয়ার ইজ আ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট, এই যে কন্টেনমেন্ট মানে কি তৃপ্তি মানে স্যাটিসফ্যাকশন মানে কি, রাইট কাইন্ড বা রং কাইন্ডের স্যাটিসফ্যাকশন বা কন্টেনমেন্ট আছে, মানে তৃপ্তি বিভিন্ন ধরনের হতে পারে, রাইটও হতে পারে, রঙও হতে পারে। ঠিক আছে, উই মে বি ইন আ কন্ডিশন নট কোয়াইট অর অ্যাগ্রিয়েবল টু আস, মানে দেখুন কি বলছে, উই মে বি ইন আ কন্ডিশন মানে আমরা হয়তো এমন একটা কন্ডিশনের মধ্যে আছি যেটা কিনা কোয়াইট নট কোয়াইট এগ্রিয়েবল মানে যেটা কিনা যথেষ্ট এগ্রিয়েবল মানে কি সামঞ্জস্য মানে মনোরম নয় আমাদের কাছে। ঠিক আছে, আমরা হয়তো এমন কন্ডিশন আছে সেটা হয়তো আমাদের কাছে মনোরম নয়। ঠিক আছে, তারপর দেখুন আওয়ার ফুড ক্লদিং অ্যান্ড আওয়ার আদার নেসেসারিজ মে বি ডেফিসিয়েন্ট মানে কি, এফিসিয়েন্ট নয় ডেফিসিয়েন্ট মানে কি, আমাদের যেসব এই যে ফুড ক্লোদিং এগুলো এই যে অন্যান্য যে নেসেসারিজ সেগুলো কিনা আমাদের কাছে হতে পারে যে এফিসিয়েন্ট নয়, যে আমাদের কাছে ন্যূনতম একটা ব্যাপার, ডেফিসিয়েন্টের মানে।
বোঝা গেল কি বলছি? আচ্ছা দেখুন তারপরে কি বলছে, উই মে পজেস ফ্যাকাল্টিস অফ মাইন্ড অ্যান্ড বডি ক্যাপেবল অফ ইমপ্রুভিং আওয়ার কন্ডিশন। মানে কি উই মে পজেস, তার মানে আমরা অধিকার করতে পারি বা শাসন করতে পারি আমাদের মাইন্ড বা বডিকে, যেটা কিনা আমাদের বডি বা মাইন্ড করতে সক্ষম, ইমপ্রুভিং আওয়ার কন্ডিশন, আমাদের কন্ডিশনকে ইমপ্রুভ করতে সক্ষম, এরকম কিন্তু আমরা এরকমভাবে আমরা আমাদের বডিকে বা মাইন্ডকে কিন্তু কন্ট্রোল করতে পারি বা শাসন করতে পারি, ঠিক আছে, পজেস করতে পারি। তারপর দেখুন, ইট মে বি নো ওয়ে আনওয়াইজ টু মেক অ্যাটেম্পট টু বেটার আওয়ার সেলফ। মানে এটা কোনো আনওয়াইজ কাজ নয়, নিজেকে বেটার করা বা বেটার করার চেষ্টা করা, এটা কিন্তু কোনো আনওয়াইজ কাজ নয়, সেটাই বলছে এখানে, ঠিক আছে। তারপর দেখুন, মানে এত কিছু কিন্তু আপনাকে লিখলেই হবে না, এখানে কিন্তু অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছে, জাস্ট আপনি কি বুঝছেন কিন্তু এখান থেকে আস্তে 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 ব্রেনে যে ম্যাপ করা তৈরি করুন যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখুন তারপর কি বলছে, ইট মে অলসো হ্যাপেন দ্যাট, মানে এরকমও হতে পারে যে উই আর ইন আ সিচুয়েশন, আমরা হয়তো এমন সিচুয়েশনের মধ্যে আছি হোয়ার রিয়েল ইভিলস প্রেস আপন আস, যে সত্যিকারের হয়তো কোনো প্রকৃত একটা চাপ আমাদের প্রেশারের মানে তার মধ্যে আমরা আছি, প্রেশারের মধ্যে আছি, কোনো একটা অশুভ মানে অশুভ সময়ের মধ্যে আছি, এরকমটাই মানে বলছে এখানে। উই মে বি ইনজিউরিং আওয়ার হেলথ বাই লিভিং ইন আ ড্যাম্প হাউস, মানে আমরা আমাদেরকে ইনজিওর করতে পারি একটা ড্যাম্প হাউসে বাস করে। অর উই মে হ্যাভ আ হোল ইন আওয়ার ক্লোথ হুইচ মাইট বি ইজিলি মেন্টেড, মানে কি বলছে যে কি আমাদের হয়তো কাপড়ে একটা হোল থাকতে পারে যেটা কিনা ইজিলি মেন্ট করা যায়, মানে ইজিলি সেটাকে সারানো যায়, সেটা বলছে। তারপরে দেখুন কি বলছে, এখানে বলছে তারপরে, ইন দিস সার্কামস্ট্যান্সেস, মানে এই পরিপ্রেক্ষিতে, মানে এই পরিপ্রেক্ষিতে ইট ইজ ইকুয়ালি রং টু বি কন্টেন্টেড, মানে এটা কিনা কি ইকুয়ালি রং, মানে দুটোই কিন্তু মানে একইভাবে সব মানে রং ভুল, কি টু বি কন্টেন্টেড মানে তৃপ্তি, মানে কন্টেন্টেড মানে হচ্ছে তর্ক, মানে দুটো কিন্তু একেবারেই রং তর্কের খাতিরে, ঠিক আছে। এবার দেখুন, ইফ অল মেন ফ্রম দি বিগিনিং অফ দি ওয়ার্ল্ড ফেল কন্টেন্টেড, মানে অ্যাজ দে ওয়্যার, মানে তারা যেরকমটা ছিল পৃথিবীতে ফার্স্ট মানুষরা প্রথম থেকে যেরকমটা ছিল, সেটাই বলছে কি ইফ অল মেন ফ্রম দি বিগিনিং, প্রথম থেকেই যে মানুষগুলো অফ দি ওয়ার্ল্ড ফেল কন্টেন্টে, যদি তারা এই জিনিসটা বোধ করতো অ্যাজ দে ওয়্যার, তারা যেরকমটা ছিল সেরকমটা যদি তারা বোধ করতো, অ্যান্ড সাবমিটেড টু ইভিলস ইজিলি রিমিডিয়েবল, দি আর্থ উড স্টিল হ্যাভ বিন দি রেসিডেন্স অনলি অফ আ স্যাভেজ। তার মানে কি, তার মানে পৃথিবীতে কিন্তু তাহলে কি এখনো পর্যন্ত সেই বর্বরতার মানে বর্বরতার যে চিহ্ন সেটাই কিন্তু থেকে যেত, এটাই কিন্তু মানে বলতে চাইছে এখানে। তারপর দেখুন, ট্রু কন্টেনমেন্ট ইজ টু বি পেশেন্ট অ্যান্ড হ্যাপি ইন দিস সিচুয়েশন, মানে ট্রু কন্টেনমেন্টটা কি বলছে কি কিছুই না, সেটা হচ্ছে একটা পেশেন্স এবং এটা হ্যাপি রাখা নিজেকে যে কোনো সিচুয়েশনের মধ্যে, যেটা কিনা তাকে স্যুট করে, যে পরিস্থিতি বা যে কাজের মধ্যে হোক না কেন, সে যে পরিস্থিতি বা যে কাজের মধ্যে হোক না কেন, বা দেখুন এই যে ইভিল হুইচ নো এক্সকারশন অর কেয়ার ক্যান রেমেডি, মানে যে ইভিল বা যে অশুভ সময়টার মধ্যে আছে, যেটাকে কিনা কোনো যত্ন সহকারে রাখা যায় না, বা যেটা কিনা কোনো প্রতিকার নেই, সেরকম সময়ের মধ্যে যখন সে আছে, ঠিক সেই সময়ের মধ্যে তাকে ধৈর্যশীল হওয়া বা তাকে খুশি থাকাটাই হচ্ছে আসল একটা কন্টেনমেন্টের ব্যাপার। তার মানে এখান থেকে আপনি কি বুঝছেন ব্যাপারটা, আপনি একটা ফার্স্ট বারবার এটাকে ভালো করে পড়ে ব্রেন ম্যাপ একটা তৈরি করুন, যে এখানে বলতে চাইছে যে কন্টেনমেন্টটা আসলে কিছুই নয়, কন্টেনমেন্টটা হচ্ছে মানুষের একটা কি ভিতরের যে সোল, মানে আত্মা, সেই আত্মার কিন্তু একটা তৃপ্তির একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু মানুষ নিজেকে যে বেটার করবে না, এটা কিন্তু কোনো কথা নয়, এটা করতেই পারে সে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে তাকে বেশি স্যাটিসফ্যাকশন পেতে গেলে বা তাকে স্যাটিসফাইড হতে গেলে তাকে কিন্তু একটা বিশ্বাস বা মানে হ্যাপিনেস এটা কিন্তু রাখতেই হবে, ঠিক আছে। এইটাই কিন্তু আপনাকে লিখতে হবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখুন কিভাবে লিখেছি এটাকে, ফার্স্ট একটা আমরা টাইটেল দিয়েছি, দেখুন কিভাবে টাইটেলটা দিয়েছি কি হোয়াট কন্টেনমেন্ট অ্যাকচুয়ালি ইজ, মানে কন্টেনমেন্ট অ্যাকচুয়ালি কি, ব্যাপারটা কি সেটাই এখানে বলেছি। তারপর দেখুন কিভাবে লিখেছি এটাকে এইভাবে লিখেছি, দেখুন একটু বোঝানোর চেষ্টা করি এটাকে কিভাবে লিখেছি। এটাকে লিখলাম, কন্টেনমেন্ট ইজ নাথিং বাট দি স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান সোল, মানে কন্টেনমেন্ট হিউম্যান সোলের স্যাটিসফ্যাকশন ছাড়া আর কিছুই নয়। তারপর দেখুন, ইমপ্রুভিং অফ লাইফ ইজ নট আ ডাল ওয়ার্ক, মানে লাইফকে ইমপ্রুভ করা এটা কিন্তু কোনো ডাল ওয়ার্ক নয়, বাট কিন্তু স্যাটিসফ্যাকশন কামস থ্রু, মানে স্যাটিসফ্যাকশন কীভাবে আসে, অনলি প্যাশেন্স অ্যান্ড হ্যাপিনেস, মানে প্যাশেন্স এবং হ্যাপিনেসের মধ্য দিয়ে, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারছি কী হচ্ছে। তাহলে আপনি ফার্স্ট কিন্তু ভালো করে প্রতিটা ওয়ার্ডের মানে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে পড়ে প্রতিটা, তারপর লাইনের মানে বুঝুন, লাইনের মানে বোঝার পর সেটা প্যাসেজটা কি বলতে চাইছে সেই মানেটা বুঝুন, তারপর একটা ব্রেন ম্যাপ তৈরি করুন ধীরে ধীরে, যে এটাকে কীভাবে লেখা যেতে হবে, এর থেকে কী বলতে চাইছে, ব্যাপারটা কি, তারপরে কিন্তু আপনি নিজের মতো করে তৈরি করুন। আমি যেভাবে করছি এটা আমি আমার মতো করে করছি, আমি যেটা বুঝেছি পড়ে সেইভাবে কিন্তু আমি করলাম। আপনাদের কিন্তু যখন লিখতে হবে পরীক্ষাতে সেটা যেরকমভাবে আসবে ঠিক সেরকমভাবে কিন্তু বুঝেই নিজের যেটা বুঝবেন সেইভাবে কিন্তু তৈরি করবেন। তো আপনারা এখন যদি প্র্যাকটিস করতে থাকেন, কঠিন যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলেই কিন্তু সেটা কিন্তু বেটার হবে। তাহলে সহজ জিনিসটা যদি আসে পরীক্ষা, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু করতে পারবেন। তাহলে একটু কঠিন টাইপের জিনিস বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করুন, সেটাই কিন্তু বেটার হবে, ঠিক আছে।
আচ্ছা, একটা ঘোষণা আছে আপনাদের জন্য যে সেটা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই মানে এই মাসের শেষ থেকেই খুব শীঘ্রই পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য একটা মক টেস্টের আয়োজন করতে শুরু করেছি। খুব শীঘ্রই সেটা স্টার্ট হবে। তো আপনারা যারা ইচ্ছুক আছেন তারা যদি মনে করেন যে আমাদের এই মক টেস্টে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের এই যে WhatsApp নাম্বারটা আছে এখানে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। ডিটেইলসে জানতে গেলে এখানে আপনি বা যোগাযোগ করুন, সবকিছু বলে দেওয়া হবে। আচ্ছা, পরের দেখুন কি বলছে? পরেরটা এখানে বলা হচ্ছে দেখুন, এই যে যেটা আছে এটা আপনি একবার ভালো করে আবার করে পড়ে নিন, যে পজ করে পড়ে নিন যে কিভাবে কি বলতে চেয়েছে, তারপরে আমরা এগোবো। দেখুন কি বলছে এখানে? এখানে বলছে যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা কি বলছে দেখুন, এখানে বলছে কালকেতু গভীর বনের মধ্যে প্রবেশ করিল। তার মানে প্রবেশ করেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কিন্তু কোথাও কোনো পশু দেখতে পাইল না, মানে কোথাও কোনো পশু দেখতে সে পায়নি। তাহলে এটাকে আপনি এই যে কিভাবে লিখেছি দেখুন, এটাকে এইভাবে লিখেছি কি, কালকেতু এন্টার্ড ইন দি ডিপ ফরেস্ট, আপনি ইনটুও লিখতে পারেন, কোনো ব্যাপার নেই। কালকেতু এন্টার্ড ইন দি ডিপ ফরেস্ট বা ইনটু দি ডিপ ফরেস্ট, মানে কালকেতু গভীর বনের মধ্যে প্রবেশ করেছিল, বাট কিন্তু স নো অ্যানিমাল এনিওয়্যার, মানে বাট হি স নো অ্যানিমাল, মানে এখানে আপনি হি লিখবেন, বাট হি স নো অ্যানিমাল এনিওয়্যার, তার মানে কি সে কোনো পশু দেখতে পায়নি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট লিখলাম, দেখুন ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিন। তারপরে পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে এতদিন ধরিয়া সে বনে পশু শিকার করিয়া আসিতেছে, তার মানে কি আপনাকে পাস্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করলেই বেটার হয়। কোনোদিন এই অবস্থা হয় নাই, তার মানে দেখুন কীভাবে লিখেছি, তাহলে কীভাবে লিখছি দেখুন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করছি। হি হ্যাড বিন হান্টিং অ্যানিমালস ইন দি ফরেস্ট ফর সো মেনি ডেজ, বা সো মেনি ডেজ, বা আপনি সো মেনি ইয়ার্সও লিখতে পারেন। দিস সিচুয়েশন হ্যাড নেভার হ্যাপেন, মানে এরকম কিন্তু আগে কখনো হয়নি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো? আচ্ছা, পরের সেন্টেন্সে দেখুন কি বলছে। এখানে বলতে চাইছে যে কি, অল্প কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ভারী ভারী, এই যে ভারী ভারী আছে আপনি বিগ লিখতে পারেন, ভারী ভারী শিকার প্রত্যহই মিলিয়ে আছে, মানে কি দেখুন, এই যে কি দেখুন কিভাবে লিখছি, অল্প কিছুক্ষণের মধ্যে আপনি এটাকে ফার্স্ট লিখে দিন, তাহলে কি ইন আ শর্ট টাইম, মানে অল্প কিছুক্ষণের মধ্যেই আ ফিউ বিগ প্রেজ, বা এটাকে আমি প্লুরাল করলাম, আ ফিউ বিগ প্রেজ হ্যাড বিন ফাউন্ড, প্যাসিভ করলাম এভরিডে, মানে প্রতিদিন মিলতো। আ ফিউ বিগ প্রেজ, কিছু বড় বড় শিকার, হ্যাড বিন ফাউন্ড মানে খোঁজা খোঁজা, মানে সে খুঁজে পেতো, বা মিলতো এভরিডে মানে প্রতিদিন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে কি করলাম, পাস্ট পারফেক্টের প্যাসিভে কিন্তু করলাম। ঠিক আছে, হলো। পরেরটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে তাহা কাঁধে লইয়া দ্বিপ্রহরের মধ্যেই ঘরে ফিরিয়াছে, তাহলে দেখুন দ্বিপ্রহরের মধ্যেই ঘরে ফিরিয়ে আছে। দেখুন কীভাবে লিখছি, হি হ্যাড ক্যারিড ইট, আপনি এটাকে পাস্ট ইনডিফিনিট লিখতে পারেন। আমি এটাকে কিন্তু যেহেতু এটা বেশি অতীত বোঝাচ্ছিল, যে আরও আগের কথা বলছে, তাই কিন্তু আমি এটাকে পাস্ট পারফেক্টেই লিখলাম। পাস্ট ইনডিফিনিট লিখলেও কিন্তু হবে। হি হ্যাড ক্যারিড ইট, সে সেটাকে বয়ে নিয়ে যেত অন এ সোলজার, তার কাঁধে করে, অ্যান্ড রিটার্ন হোম, এবং বাড়িতে ফিরতো ইন দি আফটারনুন, মানে কি দ্বিপ্রহরের মধ্যে মানে আফটারনুন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো? আচ্ছা, তাহলে দেখুন পরেরটা দেখি কি বলছে এখানে। এখানে বলছে কিন্তু আজ এ কি হইল, মানে কিন্তু আজ এ কি হইল, মানে আপনি এইভাবে লিখুন, যখন এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে, দেখুন কিভাবে লিখছি, বাট হোয়াট হ্যাপেন্ড টুডে, আপনি কিন্তু এখানে ডিড ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে হোয়াটের পরে কিন্তু ডিড ইউজ করা সাধারণত হয় না। তাহলে আপনাকে কি লিখতে হবে, হোয়াট হ্যাপেন্ড, বাট হোয়াট হ্যাপেন্ড টুডে, মানে আজ কি হইলো, বা আপনি টুডেকে তাকে কিন্তু যদি সেন্স হিসেবে ধরতে চান, তাহলে কিন্তু দ্যাট ডেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো? পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে কালকে তো এক গাছের ছায়ায় বসিয়া মাথায় হাত দিয়া ভাবিতে লাগিল, আপনি এটাকে দুভাবে করতে পারেন, একটা পার্টিসিপেল করে করতে পারেন, বা কম্পাউন্ডেও করতে পারেন। আজ কি করিয়া তাহার ও তাহার স্ত্রীর উদর পূর্ণ হইবে, দেখুন কিভাবে করেছি, আমি এটাকে করেছি দেখুন কম্পাউন্ডে করেছি। কালকেতু স্যাট, মানে কালকেতু বসেছিল, দেখুন কালকেতু স্যাট ইন দি শেড অফ আ ট্রি, তারপরে দেখুন পুট হিজ হ্যান্ডস অন হিজ হেড অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক। আপনি যদি এটাকে পার্টিসিপেলে করতে চাইতেন, কম্পাউন্ডে না করে, তাহলে আপনাকে এইভাবে করতে হতো কি, সিটিং ইন দি শেড অফ আ ট্রি অ্যান্ড পুটিং হিজ হ্যান্ডস অন হিজ হেড, তারপরে লিখতেন কি কালকেতু বিগ্যান টু থিঙ্ক। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে হতো। বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে? তারপরে দেখুন কি বলছে, হাউ কুড হি অ্যান্ড হিজ ওয়াইফ স্টমাক বি ফুল টুডে, বা বি ফুল দ্যাট ডে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম কি হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন এটা কিন্তু এই দাঁড়িয়ে আছে, মানে ইন্টারোগেটিভ হবে না, এখানে কিন্তু ফুল স্টপ হবে, অ্যাসার্টিভই হবে। ঠিক আছে, দেখুন পরেরটা কি বলছে। এখানে বলছে ভাবিতে ভাবিতে সে আর কোনো কুলকিনারা দেখিতে পাইল না। এই যে কুলকিনারা, এটা একটা ভালো ফ্রেজ আছে, আপনি এটাকে এইভাবে লিখতে পারেন ফ্রেজটাকে। দেখুন কিভাবে আমি লিখেছি, এভাবে হিন্টস দেওয়া ছিল কি, হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড ইন থিঙ্কিং, মানে এই যে উইটস এন্ড বলছে, এই যে উইটস এন্ড কথাটা আছে, এই উইটস এন্ড মানে কি, যখন কিনা মানুষ ভাবতে ভাবতে পাজলড হয়ে যায়, সেই সময় কিন্তু এই উইটস এন্ড কথাটাই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলছি। আচ্ছা, তাহলে কি হলো, হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড ইন থিঙ্কিং, মানে সে ভাবতে ভাবতে কোনো কুলকিনারা পেল না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা পরের যে এই যে প্রেসিটা আছে, এটাকে একবার ভালো করে পজ করে পড়ে নিন কি বলছে। তারপর আমি পড়ানোর চেষ্টা করছি, একবার মানে বোঝানোর চেষ্টা করছি কি বলতে চাইছে এখানে। দেখুন কি বলছে। এখানে বলছে হোয়াট ইজ এডুকেশন, মানে এডুকেশন কি, শিক্ষা কি।
দেখুন ভালো করে বুঝবেন, শিক্ষা আর নলেজের মধ্যে কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়েশন করেছে। দেখুন বলছে কি, হোয়াট ইজ এডুকেশন, শিক্ষা কি? ইট ইজ মাচ মোর দ্যান নলেজ উই ফাইন্ড ইন বুকস, মানে বইতে আমরা যেসব নলেজগুলো পাই তার থেকেও কিন্তু শিক্ষা একটা বেশি একটা জিনিস, ঠিক আছে? ইফ আ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, একটা ম্যান যদি সত্যিকারে এডুকেটেড হয়ে থাকে, হি উইল হ্যাভ শোন হাউ টু লিড আ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ অ্যান্ড টু বি আ গুড সিটিজেন অফ দি কান্ট্রি ইন হুইচ হি লিভস মোর দ্যান দ্যাট আ গুড সিটিজেন অফ দি ওয়ার্ল্ড। তার মানে কি বলছে, যে এখানে বলছে, দেখুন এখানে বলছে কি, আহ, আহ, এই যে ইফ আ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, যদি একটা ম্যান সত্যিকারে এডুকেটেড হয়ে থাকে, হি উইল হ্যাভ শোন, সে মানে সে দেখাবে হাউ টু লিড, কিভাবে লিড করতে হয়, নেতৃত্ব দিতে হয়, বা কিভাবে একটা ভালো লাইফ জীবনযাপন করা যায়, ইউজফুল লাইফ জীবনযাপন করা যায়, অ্যান্ড টু বি আ গুড সিটিজেন, একটা কিভাবে ভালো সিটিজেন হয়ে যায়, সেটা কান্ট্রি হোক, সে যেখানে বাস করছে, বা দেশের মানে পৃথিবীর হোক, ঠিক আছে? তারপরে দেখুন, হি উইল হ্যাভ লার্নড হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিংস, মানে কিভাবে অন্য মানুষদের সঙ্গে বিহেভ করতে হবে, অ্যাক্ট করতে হবে, সেটাও কিন্তু সেখান থেকে সেই শিক্ষাটা পায়। তারপরে দেখুন কি বলছে, বাই কামিং ইন টাচ উইথ দি অ্যাক্টিভ মাইন্ডস, মানে অ্যাক্টিভ মাইন্ডের সঙ্গে টাচে থেকে, অফিস টিচার্স তার টিচার্সদের অ্যাক্টিভ মাইন্ডের সঙ্গে টাচে থেকে, অ্যান্ড ফেলো স্টুডেন্টদের সাথে টাচে থেকে, হি উইল হ্যাভ ডিসকভার, সে নিজেকে ডিসকভার করতে শিখে, হোয়াট কাইন্ড অফ মাইন্ড হি হিমসেলফ হ্যাড, তার আগে কীরকম মাইন্ড ছিল, অ্যান্ড হি উইল হ্যাভ বিকাম প্রাউড টু ডু হোয়াট হি নোজ টু বি রাইট, মানে সে সঠিকটা জেনে কতটা নিজেকে প্রাউড বোধ করছে সেটা কিন্তু সে বুঝতে পারে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছে? তারপরে দেখুন, দি ক্লেভারেস্ট ম্যান ইজ নট অলওয়েজ দি বেস্ট এডুকেটেড, মানে ক্লেভারেস্ট যে ম্যান সে কিন্তু সব থেকে বেস্ট এডুকেটেড এমনটা কিন্তু নয়। ওয়াইজ ম্যান ইজ ওয়ান, একটা ওয়াইজ ম্যান কিন্তু কে, সে হচ্ছে কি ইজ এবল টু থিঙ্ক, মানে সে সক্ষম হয় ভাবতে ক্লিয়ারলি, সঠিকভাবে, মানে পরিচ্ছন্নভাবে ভাবতে সক্ষম হয়, অ্যান্ড দেন অ্যাক্ট ইন আ সাচ ওয়ে দ্যাট দি বেস্ট রেজাল্টস ফলো, মানে এইভাবে কিন্তু তার জীবনে কিন্তু বেস্ট রেজাল্টসে কিন্তু চলে আসে। তারপর দেখুন, নলেজ ইজ ভেরি ইউজফুল, এই লাইনটা দেখুন কি বলছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। নলেজ ইজ ভেরি ইউজফুল, নলেজ খুবই গুরুত্বপূর্ণ, মানে ইউজফুল, খুবই একটা ইউজফুল ব্যাপার নলেজটা, বাট নলেজ বাই ইটসেলফ, নলেজ কিন্তু নিজেই ডাজ নট মেক আ ম্যান ওয়াইজ, নলেজ কিন্তু নিজে একটা ম্যানকে ওয়াইজ করে তোলে না। তাহলে কিভাবে হয় দেখুন সেটা কি বলছে, বলছে উই নিড আ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন, আমাদের একটা স্পেশাল কাইন্ড অফ এডুকেশনের প্রয়োজন, হুইচ উইল ট্রেন আস, যেটা আমাদেরকে ট্রেন করবে, টু ইউজ আওয়ার নলেজ ওয়াইজলি, যেটা কিনা আমরা ওয়াইজলি নলেজটাকে ইউজ করতে পারি, সেটা কিন্তু আমাকে ট্রেন করবে। তাহলে যে এত কিছু বললো কি, নলেজের সাথে এডুকেশনের যে ব্যাপারটা, তাহলে কি এডুকেশনই হচ্ছে একটা মানে বেস্ট এডুকেশনটাই প্রয়োজন, যেটা কিনা নলেজকে ওয়াইজলি ট্রেন করতে পারে, এরকমভাবেই এই জিনিসটা সেটাই বলতে চাইছে, তাই না? তাহলে আমরা যদি এরকম বলতে চাই যে এই জিনিসটা কি বলতে চাইছি কি, এডুকেশন কি, মানে এডুকেশন যে বুকের মধ্যে যেটা আসে, যে বুকের মধ্যে যে নলেজটা পাওয়া যায় সেটাই কিন্তু এডুকেশন নয়, তাই না? সেটাই না বলতে চাইছে, তাই না? তার মানে আর কি বলতে চাইছে, আর বলতে চাইছে যে কি, এটা কিনা কি কি ট্রেন করে আমাদেরকে, এটা আমাদেরকে ট্রেন করে যে কিভাবে আমরা থিঙ্ক করবো, কিভাবে আমরা ক্লিয়ারলি ভাববো, মানে এই যে এডুকেশন, সেটা আমাদেরকে ট্রেন করায় যে আমরা কিভাবে ভাববো, এবং অন্যদেরকে কিভাবে অন্যদের সাথে কিভাবে রিয়াক্ট করবো, বা তাদের সঙ্গে কিভাবে বিহেভ করবো, সেটাই কিন্তু আমাদেরকে শেখায়, তাই না? বোঝা যাচ্ছে? তারপরে আরেকটা জিনিস বলা যেতে পারে যে এরকম, যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কোনো নলেজকে, মানে এই যে এডুকেশনটা, স্পেশাল এডুকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো নলেজকে ওয়াইজলি ভাবে ইউজ করতে গেলে, ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা কিন্তু এই জিনিসটাই কিন্তু বলতে চাইছে। তাহলে আপনি ফার্স্ট একবার ভালো করে পড়ে নিয়ে ভালো করে মানেটা বুঝে তারপরে কিন্তু করবেন। দেখুন, তো এটাকে আমি ফার্স্ট একটা যে টাইটেলটা দিচ্ছি সেটা কি, এডুকেশন ট্রেন্স নলেজ ওয়াইজলি, মানে কি এডুকেশন কি করে, আর নলেজকে ওয়াইজলি ট্রেন করে, ঠিক আছে? দেখুন আমি এটাকে কিভাবে করেছি, এইভাবে করেছি, দেখুন কিভাবে, দেখুন মানেটা বোঝানোর চেষ্টা করি। এডুকেশন ইজ বিয়ন্ড অফ বুকস নলেজ, তাহলে কি এডুকেশন ইজ বিয়ন্ড অফ বুকস নলেজ, মানে কি এডুকেশন কি, এডুকেশন হলো বিয়ন্ড অফ বুকস নলেজ, মানে বইয়ের বাইরের নলেজ। এডুকেশন কিন্তু বইয়ের মধ্যে, মানে বইয়ের মধ্যে যে নলেজটা থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়াল এডুকেশন নয়, সেটাই কিন্তু এখানে বললাম। তারপর দেখুন, ইট ট্রেন্স, মানে এটা ট্রেন করে, হাউ টু থিঙ্ক, কিভাবে ভাবতে হয়, হাউ টু থিঙ্ক অ্যান্ড টু অ্যাক্ট টুয়ার্ডস আদার্স, মানে কিভাবে অন্যদেরকে প্রতি আচরণ করতে হয় সেটাও কিন্তু শেখায়, ঠিক আছে? তারপর দেখুন, ইট ইজ ভেরি এসেন্সিয়াল, এটা খুবই এসেন্সিয়াল কিসের জন্য, টু ইউজ দি নলেজ ওয়াইজলি, মানে নলেজকে ওয়াইজলি ভাবে ইউজ করতে গেলে এটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু ভালো করে পড়ে নিয়ে নিজের মতো করে বুঝে তারপরে যেটা বুঝতে পারছেন সেটাকে ম্যাপ তৈরি করবেন, একটা ব্রেনে ম্যাপ তৈরি করবেন, একটা রাফ ওয়ার্ক করবেন, করার পরেই কিন্তু লিখবেন, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের এই যে ভিডিওটা এখানেই পর্যন্ত শেষ করলাম। তো আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলটা থেকে আপনারা খুবই উপকৃত হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন, তাতে কিনা আমরা প্রচুর মোটিভেট হই এরকমভাবে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। আর এই যে ভিডিওটা তৈরি করা হচ্ছে, আপনাদের যদি মনে হয় যে আমাদের যে মক টেস্টে আপনারা অংশ নিতে ইচ্ছুক, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আমরা সেই হিসেবে আপনাদেরকে এনলিস্ট করে নেব, সেই হিসেবে কিন্তু আমাদের মক টেস্ট চলতে থাকবে। তাহলে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।